আপনার সাথে আমার ফুপিমণির বিয়ের কথা চলছে, আর আপনি আমাকে প্রেম নিবেদন করতে এসছেন। আপনার থেকে এটা মোটেও আশা করিনি। ছি! ক্ষিপ্ত ও রাগান্বিত স্বরে কথাগুলো বলে মাহিরা ছাদ থেকে নেমে যেতে উদ্যত হলেই সামনে থাকা পুরুষটি তার বলিষ্ঠ হাতে ওকে নিজের সাথে পুরোপুরি মিশিয়ে একটু ঝুঁকে কানে কানে ফিসফিসিয়ে বলল, তোমার ফুপিমণির সাথে আমার বিয়ের কথা চললেও বিয়ে হয়নি, আর তোমার ফুপিকে আমি ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি। মাহিরা পুরুষটির মুখের ওপর জবাব দিল, আমি তো আপনাকে ভালোবাসি না। পুরুষটি আর একটা কথাও বলল না। তড়িৎ গতিতে আদনান মাহিরার ওষ্ঠ দখল করে ফেলল। মাহিরা দু হাত দিয়ে ছাড়াতে চেয়েও পারল না। আদনান নিজের মর্জি মতো মাহিরাকে ছেড়ে দিয়ে চোখে চোখ রেখে ঠান্ডা কণ্ঠে বলল, আমাকে ভালোবাসা ছাড়া তোমার সামনে আমি আর দ্বিতীয় কোনো অপশন রাখব না, মাই রেড রোজ। মাহিরা ফুঁসে উঠে বলল, আপনার আসল রূপ আমি সবার সামনে নিয়ে আসব। ফুপিমণি, দাদাভাই, চাচু, চাচি সবাইকে বলবো আপনি কেমন। আদনান হেসে ফেলল মাহিরার কথায়। চট করে পরপর দু তিনটে চুমু খেয়ে বলল, যাও বলে দাও। এখন তো তাও এই বাড়িতে থাকতে পারছ, খেতে পারছ, তখন এটাও পাবে না। তুমি কি মনে করো তোমার কথা সবাই বিশ্বাস করবে? গাধা মেয়ে! সবাই ভাববে আমি না, উল্টো তুমি আমাকে ভাসানোর চেষ্টা করছো। মাহিরা ভাবল, আসলেই আদনানের কথাগুলোই সত্যি। ওর মন খারাপ হয়ে গেল, কিন্তু নিজের মন সামলে নিয়ে বলল, ছাড়ুন আমাকে। ছাড়ব না, কি করবে? আমি চেঁচাবো, চিৎকার করবে, করো। মাহিরা ভীষণ অসহায় বোধ করল। আদনান এক হাতে ওর চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল, ছাড়তে পারি এক শর্তে। কি শর্ত? আজ রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমার ঘরে আসবে। মাহিরা চোখ বড় করে বলল, অসম্ভব। সম্ভব? তুমি যদি না আসো তো আমি আসব, তখন সবাই জানবে। কোনটা ভালো হবে বলো? নিজেকে বাঁচানোর জন্য মাহিরা মিথ্যা আশা দিয়ে বলল, আচ্ছা আসব। আদনান এবার ওকে ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে যাও। রাতে মাহিরা আদনানের ঘর থেকে বের হতেই নীলা মাহিরার হাত ধরে ফেলল। তারপর টেনে নিজের রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে সপাটে চড় দিয়ে ক্ষিপ্ত স্বরে বলল, তুই আদনানের রুমে গিয়েছিলিস কেন? মাহিরা ডান হাত গালে দিয়ে কান্নার স্বরে বলল, উনি কফি চেয়েছিলেন, সেটাই দিতে গিয়েছিলাম। কফি দিতে এতক্ষণ লাগে? আমাকে শেখাচ্ছিস? তোর মাও ছিল নষ্টা, তুইও তেমন হয়েছিস। খবরদার আদনানের দিকে চোখ দিবি না। মাহিরা ঠান্ডা স্বরে বলল, আমার এরকম কোনো উদ্দেশ্য নেই। এখন থেকে আদনান তোকে ডাকলেই তুই আমাকে বলবি। মাহিরা মাথা নেড়ে বলল, আচ্ছা খুপিমণি, এখন যা। মাহিরা নীলার ঘর থেকে চলে এলো রান্নাঘরে। সকালের নাস্তা শেষ হয়েছে সবার, এখন দুপুরের খাবারের জোগাড়যন্ত্র করতে হবে। মাহিরা নিজেকে সামলে নিয়ে কাজে লেগে পড়ল। মাহিরার বড় চাচি শিখা বেগম দুপুরের একটু আগে এসে জিজ্ঞেস করলেন, কিরে, রান্না হয়েছে? জি চাচি। ছোট চাচি এসেছিল রান্নাঘরে? মাহিরা মিথ্যা বলল, জি চাচি, এসেছিল। ভাতও মাহিরা মাথা নেড়ে রান্না করেছে। শিখা বেগম চোখাচোখে চেয়ে চলে গেলেন সেখান থেকে। মাহিরা যদি এখন বলতো ছোট চাচি আসেনি রান্নাঘরে, তাহলেই দুই চাচি মিলে তুলকালাম হতো। খামোখা অশান্তি এড়াতে মাহিরাকে এমন মিথ্যা বলতে হলো। দুপুরের খাবারের টেবিলে নিয়াজ শিকদার আদনানের দিকে চেয়ে বলল, তোমার বাবার সাথে কথা হয়েছে, তারা এই সপ্তাহেই চলে আসবেন। তারা এলেই বিয়ের পাকা কথা হয়ে যাবে। তোমার কোনো আপত্তি আছে? আদনান একবার মাহিরার দিকে চেয়ে সুবোধ বালকের মতো মাথা নেড়ে বলল, না আঙ্কেল। বাহ, বেশ ভালো। এখানে থাকতে সমস্যা হচ্ছে না তো? জি না আঙ্কেল, এটা তোমাদেরই বাড়ি, কিছু লাগলে একটুও দ্বিধা করবে না, মাহিরাকে বলবে। আদনান মাহিরার দিকে চেয়ে একটু মুচকি হেসে বলল, জি অবশ্যই আঙ্কেল। মাহিরার রাগে শরীর জ্বলে যাচ্ছিল। কি ধরনের অসভ্য লোক! সকালে প্রেম নিবেদন করল, আর দুপুরে দাদাভাইয়ের কথায় হ্যাঁ মেলাচ্ছে। সব কাজ শেষে বিকেলে মাহিরা শিখা বেগমের রুমে গেল। তিনি তখন সিরিয়াল দেখছিলেন। মাহিরাকে দেখে তীক্ষ্ণ স্বরে জানতে চাইলেন, কি রে, এখানে কি? চাচি, সীমাদের বাড়ি যাব একটু, নোটস আনতে হবে, সামনের মাস থেকে পরীক্ষা। আচ্ছা যা, মাগরিবের আগে চলে আসবি। আচ্ছা চাচি। মাহিরা শিখা বেগমের থেকে পারমিশন নিয়ে বেরিয়ে পড়ল। মাহিরার ভালো বান্ধবীদের মধ্যে সীমা অন্যতম। ঘরের কাজের জন্য মাহিরা কলেজের ক্লাস করতে পারে না, শুধু পরীক্ষাগুলো দেয় আর সপ্তাহে 2 দিন গিয়ে সীমার থেকে নোটস নিয়ে আসে। আজও নোটস নিয়ে ফিরছিল মাহিরা, তখনই রাস্তায় দীপুর সাথে দেখা হয়ে যায়। দীপু ওর 2 ক্লাস সিনিয়র, অনার্স 4th ইয়ারে পড়ে। ওকে পছন্দ করে, কিন্তু এখনো বলতে পারেনি। মাহিরা বোঝে ব্যাপারটা, কিন্তু বুঝেও না বোঝার ভান করে থাকে। দীপু হাসি মুখে এগিয়ে এসে বলল, সীমাদের বাসায় গিয়েছিলে নাকি? জি ভাইয়া। মাহিরার মুখ থেকে ভাইয়া ডাকটা মোটেও পছন্দ নয় দীপুর, কিন্তু কিছু বলাও যায় না। দীপু মুখের হাসিটা ধরে রেখেই বলল,
সময় থাকলে চলো একটু বসি। না না, বাসায় যেতে হবে মাগরিবের আগে, চাচি বলে দিয়েছেন। 5 মিনিট বসো, একটু চা বাদাম খাও। না ভাইয়া, আরেকদিন। এটা বলেই মাহিরা চলে গেল। দীপু আশাহত দৃষ্টিতে চেয়ে রইল মাহিরার যাবার পানে। এদিকে রাস্তার পাশের একটা কালো রঙের গাড়ির ভেতর থেকে দীপুর দিকে হিংস্র দৃষ্টিতে চেয়ে আছে আদনান। রাতের খাবার শেষে হাতের কাজ গুছিয়ে মাহিরা নিজের রুমে যেতেই ফোনে একটা টেক্সট এলো। আদনান পাঠিয়েছে, 8 ঘন্টার মধ্যে আসবে রুমে, নয়তো কি করব মনে আছে নিশ্চয়ই। মাহিরার মেজাজ খারাপ হলো। এই লোকটার কিছুদিন পর ফুপিমনির সাথে বিয়ে, তবুও পিছু ছাড়ছে না। লম্পট অসভ্য কোথাকার। এখন আবার না গেলেই পাগলামি করবে, পরে ফেসে যাবে। সব দিক থেকেই জ্বালা। মাহিরা 8 ঘন্টা বসে অপেক্ষা করল সবাই ঘুমানোর। সবাই ঘুমিয়ে পড়তেই নিজের রুমের লাইট অফ করে দরজাটা বাইরে থেকে আটকে পা টিপে টিপে আদনানের ঘরের দিকে চলল। ওর ঘরের সামনে আসতেই ভেতর থেকে আদনান এক হাত তড়িৎ গতিতে মাহিরাকে টেনে নিয়ে দরজা আটকে দিল। মাহিরা বিরক্তির স্বরে বলল, কি সমস্যা আপনার, ডাকলেন কেন? আদনান বলল, আমার পিঠ ব্যথা করছে, পিঠটা টিপে দাও। পারবো না, ফুপিমনিকে বলুন। দুপুরেই তোমার দাদা বলেছে কিছু লাগলে যেন তোমাকে বলি। এটা আমি পারবো না। ঠিক আছে, কাল তোমার দাদাকে বিচার দেব। মাহিরা চোখ মুখ শক্ত করে বলল, ঠিক আছে দিচ্ছি। আদনান নিজেই শার্ট খুলতে শুরু করল। মাহিরা আতকে উঠে বলল, আপনি শার্ট কেন খুলছেন? আপনি শার্ট কেন খুলছেন? আদনান সামান্য হেসে বলল, পিঠ টিপে দিবে না। মাহিরা কপাল কুঁচকে বলে, তো সেটা শার্টের ওপর দিয়েও তো দেওয়া যায়, ফ্রিল আসবে না। মাহিরা দাঁত মুখ খিচে আদনানের পিঠ টিপে দিতে লাগল। পেটানো তামাটে বর্ণের শরীর ভীষণ আকর্ষণীয় লাগছিল। কিছুক্ষণ টেপার পর আদনান বলল, হয়েছে, আর লাগবে না। মাহিরা খুশি হয়ে গেল। ও ভাবল এখনও যেতে পারবে, কিন্তু না, আদনান কি অত সহজে ছাড়ার পাত্র? মাহিরা চলে যেতে উদ্যত হতেই পেছন থেকে জাপটে ধরল আদনান। মাহিরা আতকে উঠে বলল, কি করছেন আপনি? আদনান শান্তস্বরে বলে, আজ তুমি আমার সাথে ঘুমাও। মাহিরা বলে, পাগল হয়েছেন আপনি? কেউ দেখলে? আপনার তো কিছু দেখেও। কেউ দেখলে হবে না, আমাকে জবাই দেবে। আদনান মৃদু হেসে বলে, কেউ দেখবে না, তুমি সবার ওঠার আগে চলে যাবে নিজের খালে। মাহিরা অসম্মতি প্রকাশ করে বলল, এটা সম্ভব না, কিছুদিন পরেই ফুপিমনির সাথে বিয়ে আপনার। ওই বিয়ে হবে না। আপনার পুরো ফ্যামিলি, এই ফ্যামিলির সবাই রাজি, আমি রাজি না, আর আমার কথাই শেষ কথা। তবুও আমি পারব না এটা। আদনান মাহিরার কথা পাত্তা না দিয়ে বলে, তোমার থেকে আমি মতামত চাইনি, অর্ডার করেছি। যদি তুমি আমার অর্ডার পালন না করো, তাহলে কাল তোমার দাদা ভাইয়ের কাছে বিচার দেব। বলবো তুমি রাতে আমার ঘরে এসে আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছ। মাহিরা হতবাক হয়ে গেল। আদনান কুটিল হেসে বলল, যাও, সোজা গিয়ে আমার খাটে শুয়ে পড়ো। মাহিরা আর কোনো উপায় পেল না। আদনানের খাটের একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। একটু পর আদনান এসে নিজের বলিষ্ঠ হাত দিয়ে মাহিরাকে নিজের দিকে টেনে নিল। ওর গলায় মুখ গুজে আবেশী স্বরে বলল, আজকের পর থেকে তোমাকে ছাড়া ঘুম হবে না আমার। আদনান মেইলি শরীরের ঘ্রাণে পাগল হয়ে যাচ্ছে। এদিকে সারাদিনের কাজকর্মের পর মাহিরা চেয়েও জেগে থাকতে পারল না, ঘুমিয়ে পড়ল। কিন্তু আদনান ঘুমাতে পারল না। এক দৃষ্টিতে চেয়ে রইল নিজের ভালোবাসার দিকে। শেষ রাতে আদনান মাহিরাকে কোলে তুলে ওর ঘরে রেখে এলো। আসার সময় কপালে আলতো করে চুমু দিয়ে বলল, এই তো, আর কিছুদিন, তারপর সব সময়ের জন্য তুমি আমার কাছেই থাকবে। সকালে ফোনের অ্যালার্মের শব্দে মাহিরা ধর্মর করে উঠে বসল। ও ভেবেছিল ও আদনানের রুমে, কিন্তু ঘুম থেকে সজাগ হয়ে নিজেকে নিজের রুমে দেখতে পেয়ে হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু ও আসলো কি করে এখানে? নিশ্চিত এটা ওই লম্পট অসভ্য লোকটার কাজ। আদনান বিরক্ত ভঙ্গিতে চুলগুলো বেঁধে ফ্রেশ হয়ে নিল। তারপর নামাজ পড়ে চলে গেল রান্নাঘরে। আদনান মাহিরাকে ওর ঘরে রেখে এসে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভেঙেছে যথারীতি একই সময়ে। প্রতিদিনের মতো গোসল সেরে তৈরি হতে শুরু করল অফিসে যাওয়ার জন্য। এদিকে মাহিরা কফি বানিয়ে আদনানের ঘরে যাওয়ার আগে নীলার ঘরে গেল। নীলা তখনও ঘুমাচ্ছে। মাহিরা নীলাকে ডেকে বলল, ফুপিমনি, ওনার কফিটা দিয়ে আসব? নীলা ঘুম ঘুম স্বরে কপাল কুঁচকে
বিরক্তির স্বরে বলল, যা দিয়ে আয়, কিন্তু ওর দিকে তাকাবি না। আচ্ছা ভুপিমণি। এটা বলেই মাহিরা কফি নিয়ে চলে গেল আদনানের ঘরে। টেবিলের ওপর কফির কাপটা রেখে বলল, আপনার কফি। আদনান আয়নার সামনে থেকে ঘুরে মাহিরাকে সামনে এসে দাঁড়িয়ে বলল, আমার শার্টের বোতামগুলো লাগিয়ে দাও। আপনি লাগান, তুমি আশেপাশে থাকলে এসব কাজ করতে ইচ্ছে করে না আমার। এখন চটপট লাগিয়ে দাও। মাহিরা আর কথা না বাড়িয়ে আদনানের শার্টের বোতামগুলো ঝটপট লাগিয়ে দিতে শুরু করল। এই ফাঁকে আদনান মাহিরার কাঁধে রাখা ওড়ানটা নিয়ে ওর মাথায় পরিয়ে দিয়ে বলল, আমার রেড রোজকে একদম আমার বউ বউ লাগছে। মাহিরা মাথা থেকে ঘুমটা সরিয়ে বলল, নিন, হয়ে গেছে, এবার আমি যাই। শোনো। আদনান ওকে ধরতে যাওয়ার আগেই ও পালিয়ে গেল। পেছন থেকে আদনান হাসল। আজ বাসায় কেউ নেই, সবাই একটা জন্মদিনে দাওয়াতে গেছে। মাহিরা যায়নি। ও অবশ্য কোনো দাওয়াতেই যেতে পারে না, ওর পারমিশন নেই এসব দাওয়াত অ্যাটেন্ড করারও। নিজের রুমে বসে পড়ছিল। আজ ভীষণ গরম লাগছে। মাহিরা ভাবল গোসল করে নিলে ভালো হতো, তাই ও গোসল করতে চলে গেল। গোসল শেষ হতেই দেখল ও জামা আনতে ভুলে গেছে, তাই তোয়ালেটাই বুকের উপর পেঁচিয়ে নিয়ে বাইরে বের হতেই আতকে উঠে চিৎকার করল। সাথে সাথেই ওয়াশরুমে ঢুকে যেতে চাইল, কিন্তু পারল না। আদনান ওকে মুহূর্তেই নিজের সাথে মিশিয়ে নিল। ভেজা শরীরে ওকে ভীষণ আবেদনময়ী লাগছে। আদনান ঘোর লাগা দৃষ্টিতে একবার মাহিরাকে দেখতেই ওর দৃষ্টি আটকে গেল মাহিরার গলার নিচের অংশটুকুতে, যেখানে পানির বিন্দু জমে আছে। আদনান কিছু না ভেবেই জিভ ছোয়ালো সেখানে। মাহিরা চোখ বন্ধ করে কেঁপে উঠল। দুহাতে খামচে ধরল আদনান পেছনের দিকে শার্টের অংশ। আদনান থামল না, ওই অংশের সব পানির বিন্দু শুষে নিল। আবেশে মাহিরার হাত পা অবশ হয়ে আসছে। আদনান ওকে ছেড়ে দিয়ে ঠোঁট কামড়ে হেসে বলল, তেষ্টা পেয়েছিল ভীষণ, তাই তোমাকে ডাকতে এসেছিলাম। তেষ্টা মিটে গেছে। মাহিরা রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে আদনানের বুকে কিল দিতে শুরু করল। আদনান ওর বলিষ্ঠ হাতে মাহিরার দু হাতই বন্দি করে ফেলল। তারপর কানে কানে বলল, তেষ্টা মেটানোর জন্য ধন্যবাদ রেড রোজ। মাহিরা চোখ বুজে ফেলল সাথে সাথেই। আদনান হেসে ওকে ছেড়ে দিয়ে বলল, জামা পাল্টে নাও, আমি আমার রুমে যাচ্ছি, আর দরজা অফ করবে না। এটা বলেই আদনান চলে এলো। মাহিরা চোখ মেলল। এখনো ওর পুরো শরীর শিরশির করছে। কি অসভ্য বদলোক রে বাবা। মাহিরা জামা পাল্টে হেয়ার ড্রায়ারে চুল শুকিয়ে নিল। তারপর রান্নাঘরে গেল চা বানাতে। চায়ের পানি চুলায় বসাতেই পেছন থেকে আদনান এসে ওকে জাপটে ধরল। ঘাড়ে মুখ গুজে লম্বা একটা শ্বাস টেনে নিয়ে বলল, চা বানাচ্ছ? মাহিরা বিরক্ত স্বরে বলল, দেখতেই তো পাচ্ছেন। এবার ছাড়ুন, যখন তখন জড়িয়ে ধরেন কেন? আমার ইচ্ছা, তুমি আমার রেড রোজ, তোমাকে জড়িয়ে ধরার একমাত্র অধিকার আমার। মাহিরা জানে এই নাছর বান্ধা বদলোককে কিছু বলেই লাভ নেই। যা মন চাই করে এই লোক, কিন্তু হঠাৎ এসে বাড়ির কেউ দেখলে তার 12টা বেজে যাবে। গতকালের মতো আজও আদনানের টেক্সট এলো ওর ঘরে যাবার জন্য। মাহিরা টেক্সটটা দেখেও ফেলে রাখল। মগের মূল্যক নাকি, প্রতিদিন এসব কি নাটক। মাহিরা লাইট অফ করে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর ওর মনে হলো ও হাওয়ায় ভাসছে। ভয়ে চিৎকার দিতে যেতে তার আগেই একজোড়া পুরুষালী অনমনীয় ঠোঁট আঁকড়ে ধরল ওর কোমল ঠান্ডা ঠোঁটজোড়া। মাহিরা ছটফট করতে লাগল। আদনান ওর ঠোঁট ছেড়ে দিয়ে কানে কানে বলল, ভালোই ভালোই চলে আসলে কিন্তু এটা হতো না, এখন তুমি শাস্তি পাবে। মাহিরা অবাক হয়ে ফিসফিসানো স্বরে বলল, কিসের শাস্তি? চলো রুমে, তারপরেই দেখতে পাবে। আদনান চুপিসারে মাহিরাকে কোলে নিয়ে চলে গেল নিজের ঘরে। বিছানার ওপর বসিয়ে আলমারি থেকে একটা প্যাকেট বের করে বলল, শাড়িটা পরো। মাহিরা অবাক হয়ে বলল, এত রাতে শাড়ি পরব? আর শাড়ি তো আমি পরতেও পারি না। আমার তোমাকে এই মুহূর্তে শাড়িতে দেখতে মন চাচ্ছে, পারব না পরতে। এটা তোমার শাস্তি। এখন ভালোই ভালোই পরবে নাকি আমি অন্য কিছু করব? মাহিরা একটা বড়সড় ঢোক গিলে বলল, কিন্তু আমি তো পরতে পারি না। ব্লাউজ আর পেটিকোট পরে এসো, আমি পরিয়ে দেব।
অসম্ভব, আমি পারব না। আমি অনন্ত জলিল না, তবে অসম্ভবকে সম্ভব আমিও করতে পারি। করব? মাহিরা রাগে ব্লাউজ আর পেটিকোট পরে এসে দাঁড়ালো আদনানের সামনে। ভীষণ লজ্জা লাগছে ওর, মন যাচ্ছে মাটি ফুঁড়ে ঢুকে যেতে। এদিকে আদনান বেহায়ার মন পলকহীনভাবে চেয়ে আছে মাহিরার দিকে। মাহিরা বুকের ওপর দিয়ে রাখা ওড়ানাটা আরেকটু টেনে গলা খাঁকড়ে দিয়ে বলল, জলদি পোড়ান, আপনার নাটক শেষ হলে আমাকে ঘুমাতে যেতে হবে, আবার সকালে উঠে কাজ করতে হবে। আদনান লাল শাড়িটা হাত নিয়ে মাহিরার সামনে গেল। শাড়ির ভাঁজ খুলে ইউটিউবে দেখা নিয়মে পরিয়ে দিতে লাগল। কুচি দেওয়ার সময় হঠাৎই বেহায়া চোখ মাহিরার সুগভীর নাভিতে চলে গেল। এতক্ষণ অনেক কষ্টে নজর হেফাজত করলেও আর পারল না। বুকের ভেতরটা তোলপাড় করছে। ফর্সা মেধহীন পেটে নাভিটা ভীষণ আকর্ষণীয় লাগছে। আদনান সবকিছু ভুলে মাহিরার কোমর চেপে ধরে নাভিতে জিভ ছোঁয়ালো। আদনানের আচমকা কাণ্ডে কেঁপে উঠল মাহিরা। ওকে ধাক্কা মেরে সরিয়ে দিতে চাইল, কিন্তু আদনান নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। মাহিরার শাড়ির কুচিগুলো ঠিক করে দিয়ে উঠে দাঁড়ালো। দেখে এক নজর চেয়ে বিমোহিত স্বরে বলল, আমার রেড রোজ। মাহিরা লজ্জা পেয়ে অন্যদিকে ঘুরে তাকালো। যতই মুখে মুখে না করুক, আদনান জানে তার রেড রোজ ও তাকে ভালোবাসে। আদনান মাহিরাকে জড়িয়ে ধরল। তারপর ঘোর লাগা স্বরে বলল, তুমি ভীষণ সুন্দর আমার রেড রোজ। এমন মুহূর্তে হঠাৎ দরজায় টোকা পড়ল। নীলা ডাকছে। মাহিরা আদনানকে ঠেলে দূরে সরে দাঁড়ালো। ভয়ে কাঁপছে ও। আদনান ওকে ওয়াশরুমের ভেতর ঢুকিয়ে দরজা খুলতেই নীলা আহ্লাদি স্বরে বলল, কি করছো? আদনান কাটা কাটা স্বরে বলল, এত রাতে মানুষ কি করে? তুমি কি রাগ করছো? অবশ্যই, আমার ঘুম আসছে। জরুরি কিছু না বললে কাল সকালে এসো। এটা বলেই আদনান নীলার মুখের ওপর দরজা আটকে দিল। নীলা এসেছিল আদনানের সাথে গল্প করতে। ছেলেটা ওকে পাত্তাই দেয় না। এত দেমাক কিসের? কয়দিন পর তো বিয়েই। নীলা ফুঁস ফুঁস করতে করতে নিজের ঘরে যাবার আগে একবার মাহিরার ঘরে উঁকি দিল। কিন্তু এ কি, মাহিরা কোথায়? পুরো ঘর ওয়াশরুম খুঁজেও মাহিরাকে পেল না নীলা। ওর সন্দেহ হলো আদনানের ঘরে নয়তো মেয়েটা। এদিকে নীলা চলে যাবার পর মাহিরা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আতঙ্কিত ও ভীত স্বরে বলল, এবার কি হবে? ফুপিমণি তো সন্দেহ করবে। করলে করবে, তোমার ভয় পাওয়ার কিছু নেই। নেই, বাবা মা আসলেই আমি সব বলবো তাদের, তারপর তোমাকে বিয়ে করে নেব। আচ্ছা সত্যি করে বলেন, আপনি কেন আমাকে বিয়ে করতে চান? কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া থাকা আমার জন্য অসম্ভব। আপনার ফ্যামিলি মানবে না, সেটার দায়িত্ব আমার। ফুপিমণিকে কি বলবেন, সেটার দায় আমার না। মাহিরা মন খারাপ করে বলল, শেষ পর্যন্ত সবাই আমাকেই দোষী ভাববে। আমি সব ঠিক করে দেব। আমি আপনাকে ভালোবাসি না, তাই প্লিজ এসব বন্ধ করুন, আর ফুপিমণিকে বিয়ে করুন। তুমি আমাকে ভালোবাসো না। না। আদনান মাহিরাকে তৎক্ষণাৎ পেঁচিয়ে ধরে ওর চিবুক তুলে ধরে বলল, আমার দিকে তাকাও, মাই রেড রোজ। মাহিরা তাকালো। আদনান গম্ভীর স্বরে বলল, আমার চোখে চোখ রেখে বলো তুমি আমাকে ভালোবাসো না। মাহিরা অনেক চেষ্টা করল কিন্তু পারল না। এই কথাটা বলতেই কেউ যেন ওর গলা চেপে ধরে। মাহিরা অপারগতায় আদনান বিজয়ীর হাসি হেসে বলল, মিথ্যে বলে লাভ নেই রেড রোজ। মাহিরা আদনানকে ধাক্কা মেরে সরাতে চাইলেও পারল না। আদনান একটু ঝুঁকে মাহিরার নাকে চুমু খেয়ে বলল, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এই সহজ স্বীকারোক্তিতে মাহিরার মন শান্ত হল, কিন্তু মুখে এখনো বিরক্ত ভাব ফুটিয়ে তুলে বলল, ছাড়ুন, রুমে যাব আমি। এমনিতেই কালকে আমার কি হবে কে জানে। তুমি ভয় পেও না, আমি সব সামলে নেব। আপনাকে কিছু করতে হবে না, আপনি প্লিজ চুপ থাকবেন। এটা বলেই মাহিরা নিজের জামাকাপড় নিয়ে চলে গেল ওয়াশরুমে শাড়ি চেঞ্জ করতে। শাড়ি চেঞ্জ করে এসে মাহিরা বলল, শাড়িটা ভাঁজ করে রাখবেন আর ফুপিমণিকে দিয়ে দিবেন। ওটা আমি তোমার জন্যে কিনেছি, ওটা তোমার। মাহিরা একটু রসিকতার স্বরে বলল, আর আমি কার? আদনান নিজের দিকে ইশারা করে বলল, শুধু আমার। মাহিরা আর তাড়াল না সেখানে, বেরিয়ে গেল দ্রুত, ওর চোখে মুখে লজ্জা। এদিকে নীলা দূর থেকে এই দৃশ্য দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। তার মানে ওর সন্দেহই সঠিক, এর একটা ভয়শালা করতেই হবে। পরের দিন সকালে মাহিরা নাস্তা বানাচ্ছিল কিচেনে। সেই সময় ডাক পড়ল ওর নিয়াজ শিকদার ঘরে। মাহিরা একটু অবাক হল,
এই সময় তো দাদাভাই ডাকেন না, তাহলে আজ আবার কি হলো? মাহিরা মাথায় ঘোমটা টেনে চলে গেল দাদার ঘরে। নিয়াজ শিকদার খবরের কাগজ পড়ছিলেন। মাহিরাকে দেখে কাছে ডাকলেন। ও সামনে গিয়ে দাঁড়াতেই তিনি বললেন, আজ বিকেলে পাত্র দেখতে আসবে তোমাকে, সুন্দর করে সেজেগুজে তৈরি হয়ে থাকবে। কিন্তু দাদাভাই, আমি এখন বিয়ে করতে চাই না, পড়তে চাই। নিয়াজ শিকদার ধমকে সুরে বলে উঠলেন, তুমি যে কী সব পড়াশোনা করো আমি জানি, আমার মুখের উপর কথা বলবে না, এখন যাও। মাহিরা চেয়েও দাদার গম্ভীর মুখের সামনে কিছু বলতে পারল না, ফিরে এলো রান্নাঘরে। ভীষণ কান্না পাচ্ছে ওর। এদিকে নীলা নিজের ঘরে নাচছে। আজ সকালে নিয়াজ শিকদারকে ওই মাহিরার ব্যাপারে জানিয়েছে, তাই তিনি আদরের মেয়ের ইনসিকিউরিটি কমাতে আজই মাহিরার জন্যে পাত্রপক্ষ আসার জন্যে বললেন। আজ আদনান খুব সকালে বেরিয়ে গেছে। অফিসে গুরুত্বপূর্ণ দুটো মিটিং অ্যাটেন্ড করতে হবে, সাইট ভিজিট করতে হবে। আজ ভীষণ ব্যস্ততা ওর, তাই আদনান জানে না বাড়িতে পাত্র আসার কথা। বিকেলে নীলা নিজের গোলাপি রঙের একটা জর্জেট শাড়ি বের করে মাহিরাকে দিয়ে বলল, ঝটপট পরে নে। মাহিরা অনুনয়ের স্বরে বলল, ফুপিমণি, তুমি একটু দাদাভাইকে বলো না এই বিয়েটা বন্ধ করতে। নীলা হিংস্র স্বরে বলে উঠল, কেন, তুই যাতে রাত বিরেতে আদনানের ঘরে যেতে পারিস? মাহিরা আতকে উঠে মাথা নেজে বলল, ফুপিমণি, বিশ্বাস করো, আমি যেতে চাইনি, উনিই আমাকে ডেকেছেন। ডাকলেই চলে যাবি? জানিস না আমার সাথে ওর বিয়ে ঠিক, আর ছেলে মানুষ একটু এমন হয়, তাই বলে তুইও বেহায়ার মতো চলে যাবি? মাহিরা নীলার পা জড়িয়ে বসে পড়ল, কাঁদতে কাঁদতে মিনতি করে বলল, প্লিজ ফুপিমণি, আমি আর ওনার সামনে যাব না, তবুও তুমি বিয়েটা বন্ধ করো। একদমই না, তোকে বিয়ে করতেই হবে। এখন ঘ্যান ঘ্যান না করে শাড়িটা পর, তৈরি হয়ে নে, নয়তো আমি আব্বাকে গিয়ে বলছি এখনই। মাহিরা আর উপায় অন্তর না পেয়ে শাড়িটা নিয়ে চলে গেল ওয়াশরুমে। নীলা সেদিকে তাকিয়ে কুটিল হাসল। পাত্রের নাম ইমন আহমেদ, বিপত্নিক, বয়স 40-এর কোটায়। মাহিরাকে দেখেই পছন্দ করেছে ওরা, তাই আজই এঙ্গেজমেন্ট হয়ে গেল। নীলার বিয়ের পর ওর বিয়ে হবে। এঙ্গেজমেন্টের পর মাহিরা নিজের ঘরে এসে অঝরে কাঁদতে লাগল। মনটা ভীষণ বিক্ষিপ্ত হয়ে আছে। তাহলে নিয়তিতে কি এমন কিছুই লেখা আছে? রাতে খাবার টেবিলে মাহিরাকে মলিন মুখে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। আদনানও লক্ষ্য করেছে সেটা। ও ভাবছে কি হলো মেয়েটার, মন খারাপ কেন? হঠাৎ মাহিরার ছোট চাচি বলে উঠল, মাহিরা, তুমি তৈরি থেকো কাল বিকেলে, ইমন সাহেব আসবেন কাল তোমাকে শপিংয়ে নিতে। ছোট চাচির কথা শুনে আদনানের কপালে ভাঁজ পড়ল। ও বুঝতে পারল না ইমন নামক লোকটা কে, আর এই লোকটা কেন মাহিরাকে শপিংয়ে নেবে। আদনান নিজের মধ্যে উৎকণ্ঠা ধরে রাখতে না পেরে প্রশ্ন করল, ইমন কে? নিয়াজ শিকদার মৃদু হেসে বললেন, আমাদের মাহিরার বিয়ে ঠিক হয়েছে, ওর হবু বরের নামই ইমন। তুমি তো ছিলে না, তাই জানো না, আজ বিকেলেই ওরা আংটি পরিয়ে গেল। আদনানের মুখের রং অস্বাভাবিক হয়ে গেল কথাগুলো শুনেই। তীক্ষ্ণ দৃষ্টিতে মাহিরার দিকে চেয়ে রইল অনিমেষ, কিন্তু মাহিরা একবারও তাকালো না ওর দিকে। রাগ আরও বাড়ল আদনানের। খাবার শেষ না করেই উঠে চলে গেল নিজের ঘরে। সবাই একটু অবাক হলেও কিছু বলল না, হয়তো শরীর খারাপ করছে বা খেতে ইচ্ছে করছে না, তাই চলে গেছে। যে যার মতো খেয়ে নিজেদের রুমে চলে গেল। মাহিরাও নিজের হাতের কাজ সেরে রুমে আসতেই ফোনে আদনানের টেক্সট আসলো, আমার রুমে আসো। মাহিরা আজ আর গেল না। বালিশ নিয়ে 2 ঘর পর নীলার ঘরের দরজায় নক করল। নীলা তখন ফোন চালাচ্ছিল। দরজা খুলে মাহিরাকে দেখে ভ্রু কুঁচকে বলল, কিরে, কি হয়েছে? আজ তোমার সাথে ঘুমাই, আমার একা ঘুমাতে ভালো লাগছে না। অন্য সময় হলে নীলা কিছুতেই রাজি হতো না, কিন্তু আজ হলো। কিছুতেই আদনানের কাছাকাছি ওকে যেতে দেওয়া যাবে না। নীলা নিজের বিছানায় বসতে বসতে বলল, নিজে বিছানা করে শুয়ে পড়, আর আজ থেকে আমার বিয়ে হওয়া পর্যন্ত তুই এই ঘরে আমার সাথেই ঘুমাবি। মাহিরা মাথা নেড়ে বলল, আচ্ছা ফুপিমণি। মাহিরা সহজেই রাজি হলো, এতে করে আদনানকে এড়িয়ে চলতে পারবে ও। এদিকে বেশ অনেকক্ষণ হওয়ার পরও মাহিরাকে আসতে না দেখে আদনানের মেজাজ আরও চড়ে গেল। ও ঘর থেকে বেরিয়ে মাহিরার ঘরে আসতেই দেখল সেখানে মাহিরা নেই। পুরো ঘর, ওয়াশরুম, বারান্দা কোথাও নেই, তার মানে অন্য কোথাও ঘুমিয়েছে। রাগে হাত মুষ্টি করে দেয়ালে ঘুষি মারল আদনান। মনে মনে বলল, একটা বার তোমাকে হাতের কাছে পাই, রেড রোজ, আমাকে এড়িয়ে যাবার শাস্তি তোমাকে আমি এমনভাবে দেব যে আর কখনো এই সাহস করবে না। সকালে কফি বানিয়ে মাহিরা নীলার ঘরে গিয়ে বলল, ফুপিমণি, ওনাকে কফিটা তুমি দাও না প্লিজ। নীলা ভাবল এখন থেকে ওরই এই সমস্ত কাজ করা উচিত, তাই ও মাহিরার হাত থেকে কফির মগটা নিয়ে চলে গেল।
এদিকে আদনান অপেক্ষা করছে কখন মাহিরার আসবে, কিন্তু ওকে অবাক করে নীলা এলো কফি নিয়ে। কফিটা টেবিলের উপর রেখে আহ্লাদি স্বরে বলল, আজ আমি বানিয়েছি কফি তোমার জন্যে, খেয়ে বলো কেমন হয়েছে। আদনান কাটকাট স্বরে বলল, পরে বলবো, এখন যাও। নীলা নিজের আহ্লাদিপনাটা আরেকটু বাড়িয়ে বলল, আজকে ফ্রি আছো? কেন? শপিংয়ে বের হব। আমার কাজ আছে, আমি পারবো না যেতে, তুমি অন্য কারো সাথে যাও। আদনান ওর প্রতি এমন নির্লিপ্ততা দেখে নীলা রেগে গেল। এগিয়ে এসে ওর গলা জড়িয়ে ধরে ন্যাকা স্বরে বলল, তুমি এমন কেন করছো? আমাদের তো বিয়ে ঠিক হয়ে আছে। হয়ে আছে, হয়নি। আদনান এক ছটকায় নীলাকে নিজের থেকে সরিয়ে দিল। ব্লেজারটা হাতে নিয়ে গম্ভীর মুখে বেরিয়ে গেল বাড়ি থেকে।